নমস্কার বন্ধুরা, স্যান্ডিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বেশ অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। কি ভিডিও সেটা আপনারা থাম্বনেইল দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমরা বেলুর মঠে ঘুরতে গিয়েছিলাম। সেই বেলুর মঠ ভ্রমণের কিছু মুহূর্ত আজ আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, এটা হলো একটি ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে স্টিমার করে আমরা বেলুর মঠে পৌঁছে গিয়েছিলাম। বন্ধুরা, বেলুর মঠ এই পবিত্র নামটির সঙ্গে আপনারা সবাই খুব পরিচিত। পশ্চিমবঙ্গে অবস্থিত অপূর্ব আধ্যাত্মিক স্থান এই বেলুর মঠ। রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর। বেলুর মঠের প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বামী বিবেকানন্দ, যিনি রামকৃষ্ণ পরমহংসদেবের একজন প্রধান শিষ্য ছিলেন। বেলুরে হুগলি নদী অর্থাৎ গঙ্গা নদীর তীরে অবস্থিত বেলুর মঠ প্রত্যেক দিন হাজার হাজার মানুষের সমাগম ঘটায়। বেলুর মঠের চারদিকের নির্মল সৌন্দর্য শ্রী রামকৃষ্ণ, শ্রী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে উদ্দেশ্য করে প্রবর্তন করা হয়েছিল, যেখানে তাদের ধ্বংসাবশেষ মন্দির অর্থাৎ পবিত্র গৃহ সংরক্ষণ করা আছে। বিশ্বের যে কোনো জায়গায় রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশনের কেন্দ্রস্থান বেলুর মঠে অবস্থিত। বন্ধুরা, আমি আগেই বলেছি এই বেলুর মঠ নামটির সাথে পশ্চিমবঙ্গের প্রায় সকল মানুষই পরিচিত। আবার পশ্চিমবঙ্গের বাইরেরও বহু মানুষ এই নামটির সাথে পরিচিত। কিন্তু যারা পরিচিত নন তারা কি করে এই বেলুর মঠে যাবেন? বন্ধুরা, বেলুর মঠ অবস্থিত হাওড়া জেলায় বেলুরে। হাওড়া থেকে উত্তর দিকে গেলে 4 কিলোমিটার দূরত্বে এই বেলুর মঠ পড়বে। আপনারা বাস, লোকাল ট্রেন বা ফেরি ব্যবহার করে বেলুর মঠে পৌঁছতে পারেন। বাসের জন্য আপনাকে হাওড়া স্টেশন থেকে 51, 54 এবং 56 নম্বর বাস ধরতে হবে এবং সেই বাস আপনাকে মঠের সামনে নামিয়ে দেবে। গড়িয়া, EM বাইপাস, সায়েন্স সিটি, এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর ও বালি এই সব জায়গা থেকেও আপনি AC 50 নম্বর বাস পেয়ে যাবেন। হাওড়া স্টেশনের ও এসপ্ল্যানেডের মাঝে অনেক মিনি বাস পেয়ে যাবেন, যেগুলো বেলুর মঠ অবধি যায়। লোকাল ট্রেনে যেতে গেলে আপনাকে হাওড়া থেকে বেলুরের মাঝে যে কোনো লোকাল ট্রেন ধরতে হবে এবং তাহলেই আপনি বেলুর স্টেশনে নামতে পারবেন। বেলুর মঠ থেকে বেলুর স্টেশন মাত্র 20 মিনিট সময়ে আপনি পৌঁছে যেতে পারবেন। ফেরিতে যেতে গেলে দক্ষিণেশ্বর বেলুর মঠের ফেরি ধরতে পারেন অথবা কুটিঘাট, যেই ঘাট থেকে আমি বেলুর মঠে পৌঁছেছিলাম সেই ঘাট, এবং বেলুর মঠের ফেরিও আপনারা ধরতে পারেন। মোটামুটি 20 মিনিট সময় লাগে এক ঘাট থেকে অন্য ঘাটে পৌঁছতে। এছাড়া আপনারা কোনো ট্যাক্সি বা ক্যাব বুক করেও বেলুর মঠে পৌঁছে যেতে পারেন। অন্ততপক্ষে 2 ঘন্টা সময় কিন্তু অতিবাহিত হয় এই বেলুর মঠের পুরো চত্বরটি ঘুরে দেখতে। আপনি যদি প্রেয়ার হল বা প্রধান মন্দিরের মধ্যে ধ্যানে বসতে চান তাহলে পুরো স্থানটির সৌন্দর্য দেখতে এবং অনুভব করতে আপনার 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে। মনে রাখবেন, বেলুর মঠে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। বেলুর মঠ প্রত্যেক দিনই খোলা থাকে। বেলুর মঠের সন্ধ্যা প্রার্থনা বা সন্ধ্যা আরতি দেখতে ভীষণ মনোরম লাগে। সন্ধ্যা হলে এই মন্দিরের বাইরে ঘোরা নিষিদ্ধ এবং তাই একটি ঘণ্টা বাজানো হয় যাতে সমস্ত দর্শকরা আরতির জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করে। আরতির সময় হলো বিকেল 5:30। বেলুর মঠের ভোগ। আপনি বেলুর মঠে ভোগ খেতে পারেন এবং এখানেই দুপুরের আহার সারতে পারেন, এবং তার জন্য কিন্তু আপনাকে সকাল সকাল এখানে একটি টিকিটের ব্যবস্থা করা হয়েছে, সেই টিকিট বুক করতে হবে এবং সকাল 11:30 পর্যন্ত সেই টিকিট বিতরণ করা হয় এবং 11টার পর থেকে ভোগ বিতরণ কিন্তু শুরু হয়ে যায়। কথিত আছে ভগবান শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, তুই আমায় ঘাড়ে করে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই অধিষ্ঠান করব। স্বামী বিবেকানন্দ তাই ঠাকুরের দেহ রক্ষার পর তার যে অস্থি, সেই অস্থি নিয়ে এই বেলুর মঠে তার অস্থি স্থাপন করে এখানেই এই মন্দির গড়ে তুলেছিলেন।
আর সেই থেকেই ঠাকুর এই বেলুড় মঠের এই মন্দিরে রয়ে গেলেন। বন্ধুরা, এই হলো ঠাকুরের সেই শ্রী বিগ্রহ, যা দেখলে মনে হয় যেন তিনি এখনো জীবন্ত অবস্থায় বসে আছেন, ভক্তদেরকে চৈতন্য প্রদান করছেন। বন্ধুরা, এই দেখুন, এই যে আম গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যারা বেলুড় মঠে গিয়েছেন তারা হয়তো অবশ্যই জানেন এই আম গাছটি স্বামী বিবেকানন্দের নিজে হাতে লাগানো। ঠিক স্বামীজির ঘরের পাশে এই গাছটি অবস্থান করছে। বেলুড় মঠের যে মূল মন্দিরটি রয়েছে সেই মন্দির থেকে বেরিয়ে আরও অনেকগুলি মন্দির রয়েছে। সামনে একটি মন্দির দেখতে পাচ্ছেন, সেটি হলো স্বামী ব্রহ্মানন্দজির মন্দির, এবং তারপরে রয়েছে স্বামী বিবেকানন্দের মন্দির, মা শারদার মন্দির। সমস্ত চত্বরটা সেদিন আমরা মা ও ছেলে মিলে ঘুরলাম, এবং সাথে এক অসাধারণ অনুভূতি হলো, যা আমি আপনাদেরকে হয়তো ভাষায় বলে বোঝাতে পারবো না। এই মন্দিরটি হলো মা শারদা দেবীর মন্দির। এইবারে আমরা চলে যাব স্বামী বিবেকানন্দের মন্দিরে। সামনেই দেখতে পাচ্ছেন আপনারা স্বামীজির অসাধারণ সুন্দর একটি মন্দির, যেখানে স্বামী বিবেকানন্দ হয়তো আজও বিরাজ করছেন। স্বামীজির মন্দিরের ঠিক সামনের দিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখুন বন্ধুরা, আমার মা স্বামীজির মন্দিরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আমিও সেই মুহূর্তটাকে আমার ক্যামেরায় বন্ধ করে রাখলাম চিরজীবনের জন্য। এবারে মন্দির থেকে বেরোনোর সময় হয়ে গেছে, এবং আমরা মনে মনে ঠিক করেছিলাম যে আমরা বেলুড় মঠের ভোগ প্রসাদ গ্রহণ করব, এবং সেই জন্য বেলুড় মঠের যে ভোগ ঘর রয়েছে, প্রসাদ ঘর রয়েছে, সেই ঘরের দিকে আমরা রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন প্রসাদ নেবার জন্য ভক্তদের জন্য কি বিশাল একটা ভবনের ব্যবস্থা করা হয়েছে। এখনো তৈরি হচ্ছে, কমপ্লিট হয়নি পুরোটা। দেখুন বন্ধুরা, বেলুড় মঠের এই মন্দিরে কি সুন্দর ভক্তদের প্রসাদ গ্রহণের জন্য ব্যবস্থা করা রয়েছে। খুব শান্তিতে বসেই এখানে সমস্ত ভক্তরা প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমরা মা ছেলেও খুব সুন্দরভাবে সেদিন ঠাকুরের প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদের মেনুতে ছিল খিচুড়ি, বাঁধাকপি ঘন্ট, চাটনি এবং পায়েস। খুব তৃপ্তি করে আমরা সেদিন ঠাকুরের ভোগ খেলাম। বন্ধুরা, এই বেলুড় মঠে গেলে আপনি মনের প্রশান্তি খুঁজে পাবেন। এই মঠ সর্বদা শ্রীরামকৃষ্ণ, সারদা মা ও স্বামী বিবেকানন্দের কথা ও ভাবনাকে অনুসরণ করে চলে।
তাই কোনো রকম জাতপাতের ভেদাভেদ এই মিশনে বা মঠে দেখা যায় না। বেলুড় মঠ জনকল্যাণে সম্পূর্ণ ভারত এবং বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। শুধু তাই নয়, দানছত্র, স্কুল, আর্ট কলেজ সবকিছুই খুলেছে বেলুড় মঠের সংস্থা। তাই আপনারাও যদি বেলুড় মঠে গিয়ে থাকেন তাহলে অবশ্যই শান্তি বজায় রাখবেন এবং বিশেষত অবশ্যই ঘুরে আসবেন উৎসবের দিনগুলিতে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে খুব 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 ভালো থাকবেন। ঠাকুর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা জানাই। জয় গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়।